কেমন আছো তোমরা? ভালো আছো সবাই? হ্যাঁ, আমিও ভালো আছি। তো আজ আমাদের কি ক্লাস হবে এখন জানো তো সবাই? ইংলিশ সেকেন্ড পেপার। আমরা গত ক্লাসে কি করেছিলাম বলো তো? পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ কাকে বলে, কত প্রকার, এটা আমরা গত ক্লাসে জেনেছিলাম। আজ আমরা জানবো কি, নাউনের ক্লাসিফিকেশন জানবো। নাউন কত প্রকার, নাউন কি কি কাজে ব্যবহৃত হয়, এইগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। তো আমরা আজকে কি শিখব? নাউন। নাউন শিখব। এখন নাউনটা কি এটা আমাদেরকে জানতে হবে। আমরা নাউন কাকে বলে সেটার দিকে যাওয়ার আগে আমরা কয়েকটা উদাহরণ লক্ষ্য করি। এখানে কি লিখলাম? আনিকা অ্যান্ড মুশফিক আর কাজিনস। আনিকা এবং মুশফিক হয় চাচাতো ভাই বোন, তাই না? তাহলে আমরা এখানে আন্ডারলাইন করব আনিকার নিচে আর মুশফিকের নিচে। তাহলে এই আনিকা কি একটা নাম না? মুশফিক কি আর একটা নাম। তাহলে এখানে নাউন হচ্ছে আনিকা আর মুশফিক, এ দুটো কি নাম। আমরা আর একটা উদাহরণ লিখি। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা হয় বাংলাদেশের রাজধানী। আমরা এখানে আন্ডারলাইন করব ঢাকার নিচে আর বাংলাদেশের নিচে। ঢাকাটা কি একটা স্থানের নাম না? বাংলাদেশ কি এটা একটা দেশের নাম। তাহলে এটাও নাউন, এই বাংলাদেশও নাউন। আমরা আর একটাই যাই। Honesty is the best policy. Honesty is the best policy. সততা হয় একটি মহৎ গুণ। তাহলে আমরা এখানে আন্ডারলাইন করব অনেস্টির নিচে। এই অনেস্টি অর্থ কি? অনেস্টি অর্থ সততা। সততা মানে কি? সততা হলো একটা গুণ। তাহলে আমরা আগে দেখেছি আনিকা একটা নাম, মুশফিক একটা নাম, ঢাকা একটা স্থানের নাম, বাংলাদেশ একটা দেশের নাম। আর অনেস্টি গুণ। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততা একটি উত্তম পন্থা। আমরা আর একটা উদাহরণ যাব।
একটা উদাহরণ কি লিখলাম, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, হাঁটা হয় একটি ভালো ব্যায়াম। হাঁটা হয় একটি ভালো ব্যায়াম। আমরা এখানে আন্ডারলাইন করব ওয়াকিং এর নিচে আর এক্সারসাইজের নিচে। ওয়াকিং মানে কি? হাঁটা। হাঁটা কি? একটা কাজ। এক্সারসাইজ মানে শারীরিক ব্যায়াম। ব্যায়াম অর্থ কি? ব্যায়ামও একটা শারীরিক পরিশ্রম অর্থাৎ কাজ। তাহলে আমরা এই চারটে উদাহরণ এখানে লিখলাম। এখানে প্রথম উদাহরণে আছে আনিকা আর মুশফিক। এই দুটো হলো কোনো ব্যক্তির নাম। তাহলে নাম বোঝালে আমরা কি বুঝবো? নাউন। ঢাকা স্থানের নাম, বাংলাদেশ দেশের নাম। যদি আমরা স্থানের কোনো নাম দেওয়া থাকে তাহলে কি বুঝবো? সেটাও নাউন। অনেস্টি গুণ, যদি গুণ দোষ এইগুলো থাকে তাহলে আমরা বুঝবো এটা নাউন। ও কি? কাজ করা। কাজ যদি বোঝায় তাহলে আমরা বুঝবো যে এটা নাউন। এক্সারসাইজ ব্যায়াম। এক্সারসাইজ অর্থ ব্যায়াম বা কাজ। কোনো কাজের নাম বোঝালেও আমরা বুঝবো যে কি নাম, স্থানের নাম, ব্যক্তির নাম, দোষ গুণ অবস্থা কাজ, এরকম বুঝলে আমরা কি বুঝবো? যেগুলো নাউন। এবার নাউন কাকে বলে? আমরা চারটে উদাহরণ লেখার পরে সেগুলোকে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করলাম। তাহলে নাউন কাকে বলে আর কি লেখার প্রয়োজন আছে? নেই। তাহলে আমরা নাউন কাকে বলে কি বলতে পারি? যেসব ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, দোষ, গুণ, অবস্থা এবং কাজের নাম যদি উল্লেখ করে তাকে আমরা নাউন বলব। কি বললাম? যে সকল ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা এবং কাজের নাম উল্লেখ করে তাকে আমরা কি বলবো? নাউন। এখন দেখো এই নাউন কি কাজে ব্যবহার হয়, অর্থাৎ ফাংশনস অফ নাউন। ফাংশনস অফ নাউন। এই ফাংশনস অফ নাউন অর্থাৎ এর ব্যবহার, এর কাজটা কি? নাউন ভার্বে নাউন ভার্বে সাবজেক্ট হিসাবে কাজ করে। নাউন ভার্বে সাবজেক্ট হিসাবে কাজ করে। যেমন জামান হেল্পস দ্য ম্যান। জামান হেল্পস দ্য ম্যান। এখানে ভার্ব কি? ভার্ব হলো হেল্পস।
এটা ভার্ব, হেল্পস হচ্ছে ভার্ব, তাহলে এর সাবজেক্ট কি? জামা। আমরা উপরে কি লিখেছি? নাউন ভার্বের সাবজেক্ট হিসাবে কাজ করে, তাহলে জামান হেল্পস দ্য ম্যান, জামান মানুষের সাহায্য করে। এখানে হেল্প হচ্ছে ভার্ব আর ভার্বের সাবজেক্ট হচ্ছে জামা। তাহলে নাউন কোথায় ব্যবহৃত হয়, এর কাজ কি? আমরা একটা জানলাম, সেটা হলো নাউন ভার্বের সাবজেক্ট হিসাবে কাজ করে। 2 নম্বর, নাউন ভার্বের অবজেক্ট হিসাবে কাজ করে। দে, তারা, এটা কিন্তু নাউন না। দে পানিশড দ্য থিফ, দে পানিশড দি থিফ, তারা চোরটিকে শাস্তি দিয়েছিল। তারা কি? চোরটিকে শাস্তি দিয়েছিল। তারা কাকে শাস্তি দিয়েছিল? চোরটিকে। তাহলে এখানে অবজেক্ট কি? থিফ, আর থিফ হলো কি? নাউন। এই সেন্টেন্সে থিফ হলো নাউন, দে পানিশড দ্য থিফ, তারা চোরটিকে শাস্তি দিয়েছিল। এখানে থিফ হচ্ছে অবজেক্ট এবং থিফ নাউন, তাহলে নাউন ভার্বের অবজেক্ট হিসাবে কাজ করে। আমরা নাউন কিভাবে কাজ করে তার দুটো দিক দেখলাম, একটা হচ্ছে নাউন ভার্বের সাবজেক্ট হিসাবে কাজ করে, আবার নাউন ভার্বের অবজেক্ট হিসাবেও কাজ করে। তাই তো? মনে থাকবে তো? তাহলে এবার আমরা দেখব নাউনকে কয় ভাগে ভাগ করা যায়। নাউনকে প্রধানত ক্লাসিফিকেশন অফ নাউন, সি ক্লাসিফিকেশন অফ নাউন অর্থাৎ নাউনের শ্রেণীবিন্যাস। নাউনকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়, একটা হলো কমপ্লিট নাউন আর একটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে, একটা হলো কমপ্লিট নাউন আর একটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউনকে অন্যভাবে আবার 2 ভাগে ভাগ করা যায়, সেটা
ভাবেও দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো কাউন্টেবল নাউন আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, অর্থাৎ গণনাবাচক বিশেষ্য আর গণনাবাচক আনগণনাবাচক বিশেষ্য। অর্থাৎ যেটা গণনা করা যায় সেটা হলো কাউন্টেবল নাউন, আর যেটা গণনা করা যায় না সেটা হলো আনকাউন্টেবল নাউন। এখন আমরা কি জানবো বলো তো? এখন আমরা কি জানবো? কংক্রিট নাউন কাকে বলে? যেসব নাউনের বাহ্যিক আকার বা অবস্থান আছে, যেসব নাউনের বাহ্যিক আকার বা অবস্থান আছে এবং যাদেরকে ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করা যায়, যেসব নাউনের বাহ্যিক আকার বা অবস্থান আছে এবং ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করা যায়, সেসব নাউনকে কংক্রিট নাউন বলে। কি বলেছে বলতে পারবে? যেসব নাউনের বাহ্যিক আকার এবং অবস্থান আছে এবং যা ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করা যায় তাকে কংক্রিট নাউন বলে। আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি। কি লিখলাম? দি কাউ গিভস আস মিল্ক। দি কাউ গিভস আস মিল্ক। এখানে নাউন কোনটা? কাউ। তাহলে এই কাউয়ের নির্দিষ্ট আকার বা অবস্থান আছে না? তাহলে আমরা বলেছি যে সকল নাউনের নির্দিষ্ট আকার বা অবস্থান আছে এবং যা ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করা যায় তাকে কংক্রিট নাউন বলে। আমরা উদাহরণে দিলাম দি কাউ গিভস আস মিল্ক। গরু আমাদেরকে দুধ দেয়। তাহলে এখানে কাউ হচ্ছে কংক্রিট নাউন। আমরা আর একটি উদাহরণ এখানে লক্ষ্য করি। ম্যান ইজ মর্টাল। কি লিখলাম? ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। এখানে আমরা এই ম্যান হচ্ছে নাউন। তাহলে ম্যানের কি, মানুষের কি নির্দিষ্ট আকার, অবস্থান এগুলো আছে? অবশ্যই আছে। তাহলে ম্যান হলো কংক্রিট নাউন। ম্যান ইজ মর্টাল। তাহলে কংক্রিট নাউন কাকে বলে আমরা বুঝতে পেরেছিলাম। এবার আমরা জানবো কি সাবস্ট্রাক্ট নাউন কাকে বলে। যেসব নাউন দ্বারা ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা বা কার্যের নামকে প্রকাশ করে। যেসব নাউন দ্বারা ব্যক্তি, বস্তু, দোষ, গুণ, অবস্থা বা কাজের নামকে প্রকাশ করে এবং যাদের চোখে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়, তাকে কি বলে? অ্যাবস্ট্রাক্ট নাউন। যেসব নাউন দ্বারা ব্যক্তি বা বস্তু, দোষ, গুণ, অবস্থা ও কাজের নামকে প্রকাশ করে এবং যাদের চোখে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না,
শুধু অনুভব করা যায় তাকে কি বলে? অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা উদাহরণের মাধ্যমে দেখব কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন। লিখলাম কাইন্ডনেস ইজ দ্য গ্রেট ভার্চু। কাইন্ডনেস মানে কি? মহানুভবতা। মহানুভবতা হয় উত্তম গুণ। মহানুভবতা হয় উত্তম গুণ। এখানে নাউন হচ্ছে কাইন্ডনেস। কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। এই কাইন্ডনেস কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। কাইন্ডনেস ইজ দ্য গ্রেট ভার্চু। মহানুভবতা হয় উত্তম গুণ। তাহলে এই কাইন্ডনেসের কি চোখে দেখা যায়? মহানুভবতা চোখে দেখা যায়? ওকে ধরা যায়? ছোঁয়া যায় না, ওটাকে অনুভব করতে হয়। তাহলে আমরা বলেছি যে নাউন দ্বারা ব্যক্তি, দোষ, গুণ, অবস্থা, কাজের নাম, কাজকে প্রকাশ করে এবং যাদেরকে ধরা যায় না, ছোঁয়া যায় না, চোখে দেখা যায় না, শুধুমাত্র অনুভব করা যায়, তাকে বলে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে কাইন্ডনেস হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা আর একটা উদাহরণ লিখলাম, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততা হয় একটি উত্তম গুণ। এখানে অনেস্টি হচ্ছে নাউন। কোন নাউন? অনেস্টি কোন নাউন? অনেস্টি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি মানে কি? সততা। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততা হয় একটি উত্তম পন্থা। এখানে অনেস্টি হচ্ছে নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, আর মানে হচ্ছে সততা। সততাকে চোখে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু কি অনুভব করা যায়, শুধুমাত্র অনুভব করা যায়। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমরা নাউনের প্রথম দুটো যে শ্রেণী বিভাগ, একটা হলো কংক্রিট নাউন আর একটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, এই দুটো সম্পর্কে মোটামুটি একটা ধারণা আনলাম, তাই তো? দেখো, বলেছি নাউনকে আরো দুই ভাগে ভাগ করা যায়। কি বলেছিলাম? কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনটাকে গণনা করা যায়। যে সকল নাউনদের গণনা করা যায় সেগুলো হলো গণনাবাচক বিশেষ, অর্থাৎ কাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউন হলো যা গণনা করা যায় না। যা গণনা করা যায় না সেটা হলো আনকাউন্টেবল নাউন। এখন এই যে কংক্রিট নাউন, এই কংক্রিট নাউনকে কিন্তু চার ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? চার ভাগে। কংক্রিট নাউনকে চার ভাগে ভাগ করা যায়। আমরা ভাগগুলো একবার লিখে নি খাতায়। ভাগগুলো কি কি? এক হলো প্রপার নাউন। সবাই লিখে নাও। এক হলো প্রপার নাউন। দুই হলো কমন নাউন। তিন হলো কি?
কালেকটিভ নাউন। চার হলো মেটেরিয়াল নাউন। তাহলে কংক্রিট নাউনকে কয় ভাগে ভাগ করা যায়? চার ভাগে। এক প্রপার নাউন, দুই কমন নাউন, তিন কালেকটিভ নাউন, আর চার হলো মেটেরিয়াল নাউন। এখন আজকের ক্লাসে দুটো নাউন সম্পর্কে, প্রপার নাউন এবং কমন নাউন সম্পর্কে তোমাদের ধারণা দেব। আর তোমরা বাড়ি থেকে কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন এই দুটো সম্পর্কে জেনে আসবে। এখন তোমরা প্রপার নাউন এবং কমন নাউন এই দুটো সম্পর্কে লিখে নাও সবাই। প্রপার নাউন, প্রপার নাউন হচ্ছে যেসব নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম নির্দিষ্ট করে বোঝায়। যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম নির্দিষ্ট করে বোঝায় তাকে প্রপার নাউন বলে। আরেকবার বলবো, যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম নির্দিষ্ট করে বোঝায় তাকে বলে প্রপার নাউন। মনে থাকবে? হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা উদাহরণের মাধ্যমে প্রপার নাউনকে জানবো। সেটা হলো নজরুল ইজ এ গ্রেট পোয়েট। নজরুল ইজ এ গ্রেট পোয়েট। নজরুল হলো একজন কি বিখ্যাত কবি। এখানে নাম হলো নজরুল। কি নাম হয়েছে না? নাম হলে কি নাউন, আর যখন নির্দিষ্ট করে বোঝাবে তখন সেটা প্রপার নাউন। আমরা আগেই তো পড়েছি, নাম হলো নাউন, আর যখন নির্দিষ্ট করে কাউকে নির্দিষ্ট করে বোঝাবে তখন সেটা হবে কি প্রপার নাউন। যেমন নজরুল ইজ এ গ্রেট পোয়েট। একটা উদাহরণ, ঢাকা ইজ অ্যান ওল্ড সিটি। ঢাকা ইজ অ্যান ওল্ড সিটি। ঢাকা হয় একটি পুরাতন শহর। ঢাকা হয় একটি পুরাতন শহর। এখানে নাম হচ্ছে কি ঢাকা। এই ঢাকা কি একটা স্থানের নাম। এই ঢাকা বাদে অন্য কোনো শহরও তো হতে পারত, কিন্তু না, যখন কোনো নির্দিষ্ট করে কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম উল্লেখ করা থাকে তখন তাকে প্রপার নাউন বলে। এখানে উল্লেখ করা আছে ঢাকা ইজ অ্যান ওল্ড সিটি। ঢাকা হয় একটি পুরাতন শহর, তাহলে এটা অবশ্যই প্রপার নাউন।
লিখলাম দি পদ্মা ইজ এ বিগ রিভার। পদ্মা হয় একটি বড় নদী। এখানে নাউন হচ্ছে দি পদ্মা, নাউন কি পদ্মা। দি পদ্মা ইজ এ বিগ রিভার। পদ্মা হয় একটি বড় নদী। বড় নদী তো বাংলাদেশে আরো অনেক আছে, তাই না? পদ্মা আছে, মেঘনা, যমুনা, ধলেশ্বরী, মধুমতি, শীতলক্ষ্যা, ব্রহ্মপুত্র, অনেক বড় বড় নদী আছে। তাই এখানে পদ্মা কি করে আছে উল্লেখ করা আছে, তাহলে অবশ্যই এটা হবে প্রপার নাউন। তাহলে প্রপার নাউন কি আমাদের সবার মনে থাকবে না? অবশ্যই মনে থাকবে যে নির্দিষ্ট করে কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম যদি বোঝায় তাহলে অবশ্যই সেটা হবে প্রপার নাউন। প্রপার নাউনের চেনার একটা বিশেষ কৌশল আছে। আমরা যদি এগুলো একটু মনে রাখি তাহলে আমরা প্রপার নাউন দেখলেই চিনতে পারব। শুধু আমাদের এগুলো একটু বেশি বেশি করে দেখতে হবে, পড়তে হবে, লিখতে হবে, তাহলে অবশ্যই আমরা দেখলেই বুঝতে পারবো এটা প্রপার নাউন। প্রপার নাউনের শেষে কয়েকটা অক্ষর থাকে, সেইগুলো যদি আমরা একটু স্মরণে রাখি তাহলে আমরা অবশ্যই বুঝতে পারবো এটা প্রপার নাউন। যেমন প্রপার নাউনের আমরা এখানে যে উদাহরণগুলো লিখেছিলাম দেখেছো তোমরা? ঢাকা ইজ অ্যান ওল্ড সিটি লিখেছিলাম, তাই না? আর কি লিখেছিলাম? নজরুল ইজ এ গ্রেট পোয়েট। আর একটা কি লিখেছিলাম? দি পদ্মা ইজ এ বিগ রিভার। তোমরা লক্ষ্য করেছো যে যেটা নাউন তার প্রথম অক্ষর সবসময় কি ছিল? ক্যাপিটাল লেটারে। তাহলে প্রপার নাউনের প্রথম অক্ষর সবসময় অবশ্যই ক্যাপিটাল লেটারে হবে। এটা যদি আমরা মনে রাখি তাহলে প্রপার নাউন চিনতে আমাদের সমস্যা হবে না। এখন আমরা দেখব কমন নাউন। কমন নাউন কাকে বলে? যেসব নাউন দ্বারা একই শ্রেণীর ব্যক্তি, বস্তু বা প্রাণী সাধারণ নাম বোঝায়। যে সকল নাউন দ্বারা একই শ্রেণীর বা একই জাতীয় ব্যক্তি, বস্তু বা প্রাণী সাধারণ নাম বোঝায় তাকে কমন নাউন বলে। মনে থাকবে তো? যে নাউন দ্বারা এক জাতীয় বা একই শ্রেণীর ব্যক্তি, বস্তু বা প্রাণী সাধারণ নাম বোঝায় তাকে কমন নাউন বলে। এখন আমরা কমন নাউনের কয়েকটা উদাহরণ লিখব। এই উদাহরণটা আমরা প্রপার নাউনের বেলায় লিখেছিলাম। নজরুল ইজ এ গ্রেট পোয়েট। এখানে কয়টা নাউন আছে?
দুটো নাউন আছে, নজরুল আর পোয়েট। নজরুল একটা নাউন, পোয়েট আর একটা নাউন। নজরুল কোন নাউন? নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট ব্যক্তি বোঝালে এটা প্রপার নাউন। আর পোয়েট কবি। কবির কি কোনো নির্দিষ্ট আছে? কবি বলতে শত শত হাজার হাজার যত কবি আছে সবাই, তাই না, একই জাতি। তাহলে এই পোয়েট হচ্ছে কমন নাউন। বুঝতে পেরেছো? একই জাতীয় হতে হবে বা একই শ্রেণীর হতে হবে, তাহলে সেটা কমন নাউন। এটা আমরা প্রপার নাউনের বেলায় লিখেছিলাম ঢাকা ইজ এ বিগ সিটি। ঢাকা হয় একটি বড় শহর। ঢাকা হয় একটি বড় শহর। এখানে ঢাকা কি? নির্দিষ্ট একটা স্থানের নাম, তাহলে এটা প্রপার নাউন। সিটি, সিটি মানে কি? শহর। শহরের কি কোনো নাম দেওয়া আছে? এখানে নেই। সিটি, এই সিটি বলতে যে কোনো সিটি হতে পারে, যে কোনো শহর হতে পারে। আমাদের বাগারপাড়া হতে পারে, যশোর হতে পারে, খুলনা হতে পারে, তাহলে যে কোনো শহর হতে পারে। সিটি, সিটি আছে এক জাতীয় বা একই শ্রেণী, এই সিটি হলো কমন নাম। আর ঢাকা হচ্ছে যেহেতু নির্দিষ্ট একটা স্থানের নাম, সেটা প্রপার নাম। He is a good boy. He is a good boy. সে হয় একটি ভালো বালক। বয় নাউন, তাহলে বয়, বয় বলতে কি বোঝায়? বালক। বয় বলতে বালক। বালক একই জাতীয় না? কোন বালক উল্লেখ করা আছে? নেই। কোন বালক উল্লেখ করা নেই, তাহলে বয় হচ্ছে একই জাতীয় বা একই শ্রেণী। বয় বললে আমরা কি বুঝবো? এটা হলো কমন নাউন। দেখো আমি এখানে কয়েকটা ওয়ার্ড লিখলাম। সিটি মানে শহর, রিভার মানে নদী, ফ্লাওয়ার ফুল, ড্রেস পোশাক, প্ল্যানেট গ্রহ, ম্যান মানুষ, বয় বালক। সিটি বোঝালে আমরা অবশ্যই কমন নাউন বুঝবো, যেহেতু সিটি একই জাতীয় অনেক শহর হতে পারে। রিভার নদী, এখানে উল্লেখ করা আছে, নদী কোন নদী? অবশ্যই না।
তাহলে রিভার অনেক নদী আছে একই জাতীয়। রিভার বলতে আমরা কোন নদী সেটা বুঝতে পারছি না, নদী যে কোনো নদী হতে পারে, এ ধরনের রিভার কমন নাউন। ফ্লাওয়ার, ফ্লাওয়ার আছে কি ফুল, কোন ফুল এখানে নাম দেওয়া নেই, তাহলে ফ্লাওয়ার হলে আমরা অবশ্যই বুঝবো যে এটা প্রপার নাউন। ড্রেস, পোশাক, ছেলেদের পোশাক না মেয়েদের পোশাক না কি, ড্রেস অর্থাৎ আমরা বুঝি পোশাক, কোন পোশাক এখানে উল্লেখ করা নেই, তাহলে অবশ্যই এটা প্রপার নাউন। প্ল্যানেট, গ্রহ কি একটা বা এখানে কোনো নাম আছে, প্ল্যানেট আছে গ্রহ, আমাদের অনেকগুলো গ্রহ আছে, প্ল্যানেট বলতে আমরা বুঝি গ্রহ একই জাতি, তাহলে প্ল্যানেট অবশ্যই প্রপার নাউন। কমন নাউন, ম্যান মানুষ, কোন মানুষ, মানুষের তো অনেক শ্রেণী বিভাগ আছে, আছে না, পুরুষ মহিলা শিশু বালক যুবক যুবতী নানান রকম শ্রেণী বিভাজন আছে, এখানে উল্লেখ নেই যেহেতু ম্যান হলে আমরা বুঝবো এটা কমন নাউন। বয় বালক, কোন বালক এখানে উল্লেখ নেই, তাহলে বয় হলেও আমরা বুঝবো এটা কমন নাউন। এখন আমরা নাউন সম্পর্কে জানলাম, এখন তোমাদের বাড়ির কাজ দেব। আমরা আগামী ক্লাসে কালেকটিভ নাউন আর ম্যাটেরিয়াল নাউন এই দুটো নাউন সম্পর্কে জেনে আসবে। কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন কাকে বলে, কয়েকটা করে উদাহরণ এবং ব্যাখ্যা করবে যে এটা কেন কালেকটিভ নাউন, এটা কেন ম্যাটেরিয়াল নাউন, খুব সুন্দর করে বাড়ি থেকে দেখে আসবে। আমি আসার পরে কোনো সমস্যা থাকলে অবশ্যই বুঝিয়ে দেব। আর আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বাসা থেকে বের হবে না, বাইরে থেকে এসে অবশ্যই সাবান দিয়ে অথবা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত মুখ ধুয়ে ফেলবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, করোনা থেকে দূরে থাকবে। সচেতনতাই আমাদের করোনার মূল কি ঔষধ বলা যেতে পারে, সচেতনতা। আমরা যদি সবাই সচেতন থাকি তাহলে অবশ্যই আমরা সুস্থ থাকবো। তোমরা ভালো থেকো, ধন্যবাদ সবাই।